মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সত্য কথা বলতে পারি চান্দ্রেই? সত্যপরায়ণ ঋষি উতথ্যের কাছে সত্যি কথাই শুনতে চাই। বেশ, তাহলে শোনো। বলুন। তুমি সত্যি, তোমার রূপ সত্যি, তোমার প্রেমও সত্যি, কিন্তু আমি মুগ্ধ নই চান্দ্রেই। প্রণয় বা অন্য কোনো মোহ আমার অন্তর স্পর্শ করতে পারে না। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ষষ্ঠ কাহিনী উতথ্য ও চান্দ্রেই। নাট্যরূপ পিয়ালি দাস চৌধুরী, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনা ভিজুয়াল অডিও। আশ্রমের ছোট্ট কুটিরের সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে মুনি অত্রির আদরের নাতনি চান্দ্রেই। কুটিরের দুয়ারে ঠিক চান্দ্রেইর পায়ের কাছে রাখা সোনালি রঙের পদ্ম। চান্দ্রেই চোখ তুলে এদিক ওদিক দেখে, কই কাছে ধারে কেউ তো নেই। তাহলে কে রোজ রেখে যায় এই জলকমল? কেনই বা রেখে যায়? রোজ রেখে যায়। সুন্দরী সোমসুতা চান্দ্রেই বুঝতে পারে না, কল্পনাও করতে পারে না কোথা থেকে আসে এই দুর্লভ সোনালি রঙের পদ্ম। শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই চান্দ্রেইর চোখে আতঙ্ক ফুটে ওঠে। কে ওর দীর্ঘদিনের এই তপস্যাকে এইভাবে আঘাত করে ভেঙে দিতে চাইছে? কেন চান্দ্রেইকে দিশেহারা করে দিতে চাইছে এইভাবে? সেই জন্যই তো রোজ এই মায়াবী ফুল অচেনা রহস্যের মতো এসে পড়ে থাকে তার দরজায়, যেন এই ফুলের সঙ্গে কোনো মায়াবীর আকাঙ্ক্ষা ছায়ার মতো চান্দ্রেইকে অনুসরণ করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু কে সে? কোথায় থাকে? কখন আসে আর কখনই বা চলে যায়? কিছুই জানে না চান্দ্রেই, শুধু ভয় পায়। তারপর সেই ফুল ছুঁড়ে ফেলে দেয় তপবনের জঙ্গলে। মনে মনে বলে, দূরে চলে যাক এই মায়াবী পদ্ম। চান্দ্রেই কখনোই এই সোনালি রঙের ফুলের মায়ায় নিজেকে হারাবে না। তার মন জানে সে শুধু একজনকেই ভালোবাসে, ঋষি উতথ্যকে। চান্দ্রেইর মন তার কাছেই সমর্পিত। মহাভারতের বিভিন্ন খণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রেম কাহিনী নিয়ে সাহিত্যিক সুবোধ ঘোষের ধ্রুপদী লেখা ভারত প্রেম কথা। সেই প্রেম কাহিনীর ষষ্ঠ গল্প উতথ্য ও চান্দ্রেই। পিতামহ ঋষি অত্রির আশ্রমে থাকে সোমসুতা চান্দ্রেই। সে তপস্বিনী নয়, তবু তাকে দেখে মনে হয় যেন কোনো ক্লান্তিহীন তপস্যায় জীবনযাপন করছে। যে তপস্যার জোরে সে পাবে তার পরম প্রিয় পুরুষকে। প্রতিদিন যখন সূর্য ওঠে, আবার প্রতিদিন যখন সেই সূর্য অস্ত যায়, তপবনের থেকে একটু দূরে নিরালায় এসে দাঁড়ায় চান্দ্রেই। ঘন শ্যামল গাছের ছায়ায় দাঁড়িয়েও সে যেন শান্ত হতে পারে না। গাছের নিচে সজীব সবুজ দুর্বা ঘাসের দিকে তাকিয়ে চঞ্চল হয় তার মন। বুকের মধ্যে কুণ্ডলি পাকিয়ে ওঠে কান্না।
তারপর নিজেকে শান্ত করে সে। মাটির থেকে খুব আলগোছে তুলে নেয় দূর্বা মঞ্জুরির গুচ্ছ। খুব যত্ন করে সেই দূর্বা মঞ্জুরি দিয়ে সাজায় নিজের খোঁপা। গাছের ছায়ায় সবুজ কচি ঘাসের আসনে গিয়ে বসে, তাকিয়ে থাকে দিগন্তের দিকে আর বলে, এই তো সেই ছায়াতল, এই তো সেই স্থান। এখানেই একদিন এসে দাঁড়িয়েছিলেন আপনি, অঙ্গিরা পুত্র উতথ্য। শান্ত সরোবরে ফুটে থাকা পদ্মের মতো কোমল ছিল আপনার রূপ। এই দেখুন, আপনার পায়ের ধুলো আজও লেগে রয়েছে এই দূর্বা মঞ্জুরির গায়ে। এই মঞ্জুরি মাথায় ধারণ করে আমি ধন্য ঋষি। সে কবেকার কথা। আকাশের নক্ষত্রকুলের পরিচয় বিচারের জন্য অত্রি মুনির আশ্রমে এসেছিলেন উতথ্য। সেই দিন তাকে প্রথম দেখে সোমসুতা চান্দ্রেয়ী, আর ওই এক মুহূর্তে বদলে যায় তার জীবন। উতথ্যের কাছে নিজেকে নিবেদন করে সে, কিন্তু সে কথা জানেন না উতথ্য। তিনি তো একবারের জন্য দেখেননি চান্দ্রেয়ীকে। কাজ শেষ হলে আশ্রম থেকে বিদায় নেন তিনি। চান্দ্রেয়ীর আজও মনে আছে সেই দিনের কথা। আপনি আসলেন, আমাকে দেখতেও পেলেন না। শুধু ঘন কালো আকাশের দিকে স্থির ছিল আপনার ওই শান্ত দুটি চোখ। সে চোখ কতই না আশ্চর্য, কতই না কৌতূহলে ভরা। তারপর যখন রাত ফুরালো, আলো ফুটে উঠল, আকাশের তারা একটা একটা করে হারিয়ে গেল আকাশ থেকে, তখন আপনার চোখের কৌতূহল ফুরিয়ে গেল। আপনি চলে গেলেন, আপনিও হারিয়ে গেলেন আমার জীবন থেকে। বুঝতেও পারলেন না এক তপবনবাসিনী আপনার প্রেমে তপস্বিনী হয়ে গেল। চান্দ্রেয়ীর তপস্যা সেই দিন থেকে শুরু হয়, প্রতীক্ষার তপস্যা। আজও তেমনি তপস্যায় বসে আছে সে, তাকিয়ে আছে দিগন্তের পথে, যে পথে একদিন এসেছিলেন উতথ্য, আবারও চলে গেছেন। চান্দ্রেয়ীর গভীর নিঃশ্বাস, হৃদয় আবার যেন উতথ্যের পায়ের আওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে। চোখের সামনে যেন ভেসে ওঠে তাঁরই প্রতিচ্ছবি। আবেশে হারিয়ে যেতে থাকে চান্দ্রেয়ী, কিন্তু পরক্ষণেই কেঁপে ওঠে সে। আকাশের দিকে তাকিয়ে দেখে এক ঝাঁক পাখি আর্তচিৎকার করে উড়ে যাচ্ছে। আকাশের কোথাও মেঘের রেশ মাত্রা নেই। আহা, জলের পিপাসায় কষ্ট পাওয়া এক ঝাঁক চড়াই। ঠিক এই রকম কষ্টই তো চান্দ্রেয়ীর বুকের গভীরে প্রতিদিন ঘুরপাক খায়, কিন্তু সে কাউকে বলতে পারে না। পাখিদের মতো চিৎকার করতে পারে না। উষ্ণ জলে ভিজে ওঠে চান্দ্রের দুই চোখ। বলে, অঙ্গিরা তনয় উতথ্য, আপনার হৃদয়ও কি এই আকাশের মতো শূন্য, শুকনো? এক বিন্দু মায়াও কি নেই সেই বুকের নিরালায়, যে মায়া আমাকে শান্ত করতে পারে, আমার প্রেমের পিপাসা মেটাতে পারে? আসুন অঙ্গিরা তনয় উতথ্য, আপনার প্রেমিকা চান্দ্রেয়ীর এই ঘন কালো চুলে নিজের হাতে পরিয়ে দিন নবদুর্বার মঞ্জুরি। আকাশের দিকে তাকিয়ে এইটুকু প্রার্থনাই করে চান্দ্রেয়ী। ঠিক তখনই শোনা যায় ঋষি অত্রির গলা। চমকে ওঠে চান্দ্রেয়ী, ফিরে তাকায়, দেখে কোন আনমোনা সময়ে যেন ঋষি এসে দাঁড়িয়েছেন পিছনে। তিনি খুব আদর করে ডাকেন, পৌত্রী, শান্ত হও, সফল হবে তোমার এই প্রার্থনা। ভোরের শিশির ভেজা ফুলের মতো উজ্জ্বল হয়ে ওঠে চান্দ্রেয়ীর মুখ, কিন্তু পরক্ষণেই সেই মুখে চিন্তার কালো ছায়া ফুটে ওঠে। ঋষি চান্দ্রেয়ীকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করো না পৌত্রী, উতথ্য জানেন না সুন্দর মূর্তিমতী চন্দ্রকন্যা আমার পৌত্রী চান্দ্রেয়ী এই তপবনে তাঁরই প্রেমের জন্য তপস্বিনী হয়ে রয়েছে।
ঠিকই পিতামহ, তিনি জানেন না, কিন্তু এটাও তো সত্যি, এই জীবনে কোনোদিনই তিনি এই কথা জানতে পারবেন না। তা কেন পৌত্রী? আমি নিজে যাব অঙ্গিরার আশ্রমে, তাকে জানাবো তোমার কথা। আমার বিশ্বাস তোমার তপস্যার কথা জানার পর। কেঁপে ওঠে ঋষি অত্রির গলা। নিজের আদরের পৌত্রী দূরে চলে যাবে, এই বেদনা যেন তাকে আহত করে। মনের দুঃখ লুকিয়ে ঋষি বলেন, তারপর এক পুণ্য লগ্নে আমি নিজের হাতে তোমাকে উতথ্যের কাছে সম্প্রদান করব পৌত্রী। জ্যোৎস্নার আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে চান্দ্রের মুখ। তার প্রেম সার্থক হতে চলেছে। পিতামহ নিজে তার প্রেমের বার্তা পৌঁছে দেবেন তারই কাম্য পুরুষের কাছে। লজ্জায় রাঙা হয়ে ওঠে চান্দ্রের নিটোল মুখখানি। নাতনির মুখের সেই আনন্দ দেখে ঋষি খুশি হলেন। তিনি আর দেরি করেন না, তখনই রওনা হন ঋষি অঙ্গিরার আশ্রমের উদ্দেশ্যে। আকাশের দিকে অপলক চোখে তাকিয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চান্দ্রেই। মনে হয় যেন তার জীবন থেকে চিরকালের মতো দূরে সরে গিয়েছে পিপাসার্ত পাখিদের আর্ত চিৎকার। প্রথম বর্ষার ছোঁয়া লেগেছে চান্দ্রের মনে। সন্ধ্যার রঙিন আভায় চারিদিক লাল হয়ে ওঠে। আজকের এই সন্ধ্যা বড়ই ভালো লাগে চান্দ্রের। দূর দিগন্ত লাল হয়ে উঠেছে, হালকা হাওয়া বইছে। সেই হাওয়ায় ফুলের সুগন্ধ, পাতার শিরশির আওয়াজ চান্দ্রের কান ছুঁয়ে যাচ্ছে, যেন প্রকৃতি তার জন্যই কোনো সঙ্গীত রচনা করেছে। ওই তো শোনা যাচ্ছে সরোবরে বকেদের কোলাহল। আশ্রম কুটিরের ভিতর থেকে কর্পূর প্রদীপের সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক আনন্দ উৎসবে যেন মেতে উঠেছে গোটা তপবন। আনন্দিত চান্দ্রেই ফিরে আসে তপবনে, দাঁড়ায় নিজের কুটিরের সামনে। কিন্তু এ কি, আজকেও দুয়ারে ঠিক চান্দ্রের পায়ের কাছে রাখা সোনালি রঙের পদ্ম। চান্দ্রের চঞ্চল চোখ খোঁজে কে এসেছিল এখানে, কে রেখে গেছে এই দুর্লভ ফুল। যেন কেউ তাকে এইভাবে অপমানিত করতে চাইছে। প্রতিদিনের এই ছলনা আর ভালো লাগে না চান্দ্রের। সে যে শুধুমাত্র উতথ্যের, তবুও কোনো এক অদৃশ্য গোপন পূজারী নিজের প্রেমের নৈবেদ্য এইভাবে প্রতি সন্ধ্যায় সুন্দরী সোমসুতা চান্দ্রের দুয়ারে সাজিয়ে দিয়ে যায়। প্রতিদিন অবাক হয়ে ফুলটার দিকে তাকিয়ে থাকে ঋষিপৌত্রী। কিন্তু আজ তার চোখে জ্বলে ওঠে আগুন। কেউ তার প্রেম ব্যাকুল হৃদয়ের তপস্যাকে বারবার আঘাত করার চেষ্টা করছে। রাগে কাঁপে চান্দ্রেই। খুবই ঘৃণার চোখে ফুলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কুটিরের ভিতরে চলে যায়। সেই ফুলের স্পর্শটুকু লাগতে দেয় না নিজের শরীরে। কুটিরে জ্বলছে প্রদীপ। সেই প্রদীপের সামনে এসে বসে চান্দ্রেই। তার সুন্দর মুখের উজ্জ্বল প্রভা যেন কোথায় মিলিয়ে গিয়েছে। সেখানে চিন্তার কালো ছায়া। চান্দ্রেই বলে, কেউ নিশ্চয়ই আমার প্রেমের তপস্যা ভঙ্গ করতে চায়। কেউ খুব কঠোর এক অভিসন্ধি করছে, রোজ করছে। তারই অভিসন্ধি পদ্মের রূপ নিয়ে আমার দুয়ারে পড়ে থাকে রোজ। না, ওই স্বর্ণকমলের কোনো প্রলোভন আমাকে ভোলাতে পারবে না। নিজের মনের কাছে আরো কঠিন প্রতিজ্ঞা করে চান্দ্রেই। ফিরেও দেখে না পড়ে থাকা ওই ফুলের দিকে। রাত কেটে যায়। ভোরের আলো ফুটতেই কুটিরের বাইরে এসে দাঁড়ায় চান্দ্রেই। দেখে কোনো নিশাচর নখ দাঁতের দংশনে ছিন্ন ভিন্ন করে দিয়েছে সেই পদ্মের কলি। চান্দ্রেই সেটা দেখে খুশি হয়, কিন্তু ফুলের ছিন্ন ভিন্ন পাপড়িগুলো দেখে মনটা খারাপও হয় তার। চোখে
ব্যথা ফুটে ওঠে, বলে, কে জানে কার দুরাকাঙ্ক্ষা, অবুঝ স্বপ্ন ভুল পথে এসে ধুলোয় মিশে গেল। জানি দুরাকাঙ্ক্ষা, তবু তো আকাঙ্ক্ষা। হোক অবুঝ স্বপ্ন, তবু তো স্বপ্ন। ছিন্ন নষ্ট ফুল পায়ের ধুলোয় পড়ে আছে অযাচিত নৈবেদ্যের মতো। সোমসুতা চান্দ্রেই কিছুক্ষণ তাকিয়ে দেখে, বেদনা অনুভব করে ক্ষণিকের জন্য, তারপর মুখ ফিরিয়ে নেয়। চান্দ্রের ব্যথিত দুটি চোখ যেন নীরবে আবেদন করে, দূরে যাও অদৃশ্য মায়াবী, দূরে সরিয়ে নাও তোমার এই কামনার উপহার। ভুল করে কেন আসো ঋষি উতথ্যের অনুরাগিনী চান্দ্রের দুয়ারে? কেন আসো বারবার? দিনের পর দিন কেটেছে। চান্দ্রেই তাকিয়ে আছে দিগন্তের পথে। কবে ফিরবেন পিতামহ ঋষি অত্রি? কি খবর নিয়ে আসবেন তিনি? ধৈর্যের বাঁধ আর বাধা মানতে চাইছে না। এদিকে ব্যর্থ হয়েছে চান্দ্রের সেই আবেদন। তপবন থেকে ঘরে ফিরে এসে প্রতি সন্ধ্যায় দেখতে পেয়েছে প্রেমিকের উপহার পড়ে আছে দুয়ারে। চান্দ্রের অপেক্ষায় আজও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। কিন্তু এ কি, আজ সোনালি এই ফুলের গায়ে ও কিসের চিহ্ন? চমকে ওঠে চান্দ্রেই, কাছে এগিয়ে যায়। অবাক হয়ে দেখে ফুলের গায়ে রয়েছে রক্তচন্দনের একটি বিন্দু। ভয়ঙ্কর অপমানে জ্বলে ওঠে চান্দ্রের দুই চোখ। কি ভয়ানক দুঃসাহসী হয়ে উঠেছে সেই মায়াবীর মনের অভিলাষ। মনে হয় ওই চিহ্ন শুধুমাত্র রক্তচন্দনের বিন্দু নয়, লোভী এক সাপের দংশন ক্ষত। সেটা যেন ফুলের গায়ে জলজল করে জ্বলছে, জ্বালিয়ে দিচ্ছে চান্দ্রের আত্মাকেও। চান্দ্রের সফল তপস্যার পুণ্য আর আনন্দকে শেষ করে দেওয়ার জন্যই যেন এই সন্ধ্যায় উপস্থিত হয়েছে ওই সোনালী পদ্ম। আর সহ্য হয় না। চান্দ্রেই ঠিক করে ওই লোভী অভিসন্ধিকে এখনই শেষ করে দিতে হবে। চান্দ্রেই এগিয়ে যায়, মাটি থেকে তুলে নেয় ওই বিষধর ফুল, ছুঁড়ে ফেলে দেয় কাঁটা ঝোপ ঘেরা উই পোকার ঢিবির গর্তে। রাগে অপমানে কাঁপতে থাকে চান্দ্রের গোটা শরীর। ঠিক তখনই চান্দ্রেই শুনতে পায় ঋষি অত্রির গলা। বিচলিত হয়ে ওঠে সে। ঋষি আবার ডাকেন, পৌত্রী। আপনি ফিরে এসেছেন পিতামহ? হ্যাঁ পৌত্রী, ঋষি অঙ্গিরার আশ্রম থেকে আমি ফিরে এসেছি। তুমি শুনে সুখী হবে, আমি খালি হাতে ফিরিনি। সত্যি পিতামহ? হ্যাঁ পৌত্রী, সফল হয়েছে তোমার মনোকামনা। তোমার অবিচল তপস্যার কথা শুনেছেন উতথ্য। তোমার প্রেম আর আকাঙ্ক্ষার কাহিনী শুনে অবাক হয়েছেন। তোমাকে গ্রহণ করতে রাজি হয়েছেন, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। ঋষি অত্রির কথা যেন সুরের মূর্ছনা তোলে চারিদিকে। চান্দ্রেই ভুলে যায় একটু আগে অভিশাপের মতো তার দরজায় পড়ে থাকা ফুলের কথা। মুহূর্তে বদলে যায় সবকিছু। তার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। তার স্বপ্নের পুরুষ তার ভালোবাসা গ্রহণ করতে সম্মত হয়েছেন। এর থেকে সুখের আর কিচ্ছু নেই চান্দ্রেইর কাছে। সে পিতামহ অত্রিকে প্রণাম করে ঘরের ভিতরে চলে যায়। কর্পূর দ্বীপের সুগন্ধ যেন বারবার চান্দ্রেইকে ছুঁয়ে যায়। অনুভব করে চান্দ্রেই তার জীবনের কামনা এতদিনে সুরভিত হয়ে উঠল। চৈত্র সন্ধ্যার সুরভিত বাতাস বইছে। অত্রিমুনির আশ্রমে আজ আনন্দ উৎসব। জ্বলে উঠেছে কর্পূরের প্রদীপ। পিতামহ অত্রি মন্ত্র পাঠ করে ঋষি উতথ্যের হাতে চান্দ্রেইকে সম্প্রদান করেছেন। চান্দ্রেইর কোমল হাতে কুশের বালা পরিয়ে দিয়েছেন ঋষি উতথ্য। আশীর্বাদ করে চলে গিয়েছেন পিতামহ অত্রি। নববধূ চান্দ্রেই দাঁড়িয়ে থাকে। লজ্জায় নিচু তার চোখ। উতথ্য ডাকেন,
চান্দ্রেয়ী, বলুন স্বামী। এবার আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে বিদায় দাও। হঠাৎ চোখের সামনে যেন সবটা অন্ধকার হয়ে যায় চান্দ্রেয়ীর। হিংস্র বাতাস কর্পূরের প্রদীপ এক ঝাপটায় নিভিয়ে দিতে চায়। আগুনের হলকা যেন পুড়িয়ে ছারখার করে দিতে চায় চান্দ্রেয়ীর হাতে পরা কুশের বালা। উৎসবের সব আনন্দ এক লহমায় নিজের প্রাণ হারায়। এখনই চলে যাবেন স্বামী? কিন্তু কেন চলে যাবেন? আমার কর্তব্য শেষ হয়েছে, তোমার অভিলাষব্রত সফল হয়েছে। ক্ষমা করবেন স্বামী, আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না। তুমি ঋষি উতথ্যের স্ত্রী, এই পরিচয় তোমার জীবনে সত্যি হয়ে রইল। আমাকে স্বামী হিসাবে লাভ করার জন্য তুমি তপস্যা করেছিলে, তোমার সে তপস্যা সফল হয়েছে চান্দ্রেয়ী। নিজের হাতে কুশের বালা তোমার হাতে বেঁধে দিয়েছি, আমার কাজ শেষ। আনন্দ মনে এবার আমাকে বিদায় দাও। কিন্তু স্বামী, আমার কর্তব্য তো এখনো শেষ হয়নি, আমার অভিলাষ ব্রত সফল হয়নি। এর অর্থ কি চান্দ্রেয়ী? তুমি কি বলতে চাও? চান্দ্রেয়ীর মুখ আহত ফুলের মতো ব্যথায় ভরে ওঠে। চোখের জলে মুছে যেতে থাকে কুমকুমের সাজ। ঋষি, আমার মনে অনেক অভিলাষ আছে। আমি চাই আপনি নিজের পরিণীতার এই প্রেমে উন্মত্ত খোঁপায় বেঁধে দেবেন শিশির ভেজা দুর্বা মঞ্জরি। এতদিন ধরে এই তপবনের ছায়ায় বসে তপস্বিনীর মতো এই প্রার্থনাই করেছি স্বামী। ভুল করেছ, বড়ই ভুল স্বপ্ন দেখেছ তুমি। কেন? তোমার খোঁপায় দুর্বা মঞ্জুরি বেঁধে সেটার শোভা বাড়ানোর কোনো লোভ নেই আমার মনে। কেন স্বামী? তুমি আমাকে পাওয়ার জন্য তপস্যা করেছ, কিন্তু সোমসুতা চান্দ্রেয়ীর ভালোবাসা কামনা করে আমি তো কোনো তপস্যা করিনি। জীবনে কোনোদিন তোমাকে দেখিও নি। তাহলে আমাদের এই বিয়ে? অনুগ্রহ চান্দ্রেয়ী। অনুগ্রহ? হ্যাঁ, আমি তোমার তপস্যাকে শুধু অনুগ্রহ দান করেছি, আমার দয়া। তুমি ঋষি উতথ্যের স্ত্রী, তোমার এই পরিচয় শুধু সর্বলোকে সত্যি করে দেবার জন্য তোমার হাতে কুশের ওই বালা বেঁধে দিয়েছি। এর থেকে বেশি কিছু কেন প্রত্যাশা করো? আমি তোমার স্বামী, কিন্তু প্রেমিক নই। চুপ হয়ে যায় চান্দ্রেয়ী। চুপচাপ শুনে যায় উতথ্যের উত্তাপহীন কথা। সেই কথা শুনে চান্দ্রেয়ীর মনে হয়, হ্যাঁ, ঋষির কথাগুলো সত্যি সেই বিরাট আকাশের মতো, যেখানে কোনো মেঘ নেই, জল নেই, ভালোবাসা নেই, শুধু রুক্ষ শুষ্ক বিরাট আকাশ। যে আকাশ থেকে কোনো বাজের আঘাত এসে যখন তখন পুড়িয়ে দিতে পারে চান্দ্রেয়ীর হাতে বাঁধা ওই কুশের বালা। আজও কি দেখতে পাননি? কি? আপনার প্রেমে উত্তাল হয়ে ওঠা চান্দ্রেয়ীর মুখ। আমার মুখের দিকে তাকিয়ে একবার বলে যান ঋষি, আমাকে দেখে তৃষ্ণা জাগেনি আপনার চোখে? বলে যান, আমার কবরে ছোঁয়ার জন্য চঞ্চল নয় আপনি? আমি যদি 2 হাত দিয়ে আপনার গলা জড়িয়ে ধরি, তবে উতলা হবে না আপনার নিঃশ্বাস? সত্য কথা বলতে পারি চান্দ্রেয়ী। সত্যপরায়ণ ঋষি উতথ্যের কাছে সত্যি কথাই শুনতে চাই। বেশ, তাহলে শোনো। বলুন। তুমি সত্যি, তোমার রূপ সত্যি, তোমার প্রেমও সত্যি, কিন্তু আমি মুগ্ধ নই চান্দ্রেয়ী। প্রণয় বা অন্য কোনো মোহ আমার অন্তর স্পর্শ করতে পারে না। থেমে যায় চান্দ্রেয়ীর বুকের সব স্পন্দন। মাথা হেঁট করে পাথরের মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চান্দ্রেয়ী। তারপর এগিয়ে এসে ঋষি উতথ্যকে প্রণাম করে, বলে, আশীর্বাদ করুন স্বামী। কি আশীর্বাদ চাও? আশীর্বাদ করুন, যেদিন আপনি কাছে ডাকবেন সেদিন যেন আপনার কাছে ছুটে যেতে পারি। কিন্তু তোমাকে আমার কাছে ডাকবার প্রয়োজন কি হবে কোনোদিন? যদি প্রয়োজন হয়,
যদি আমার কথা মনে করে কোনো দিন আপনার মনে নিরালায় ব্যথা অনুভব হয়, যদি ফাঁকা লাগে ঘর, যদি কাউকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়, তাহলে আমাকে, আপনার চান্দ্রেয়ীকে কাছে ডেকে নেবেন। বেশ, তাই হবে। এইটুকু বলে চলে গেলেন ঋষি উতথ্য। ফিরে একবারের জন্য তাকান না সদ্য বিয়ে করা চান্দ্রের দিকে। পাথরের মূর্তির মতো অচঞ্চল চান্দ্রেই নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আশ্রমের প্রদীপ নিভে গেছে অনেকক্ষণ। এলোমেলো বাতাস বড়ই চঞ্চল। আশ্রমে দাঁড়িয়ে গাছের পাতা থেকে উঠে আসা হাহাকার শোনে চান্দ্রেই। যেন চান্দ্রেইর জীবনের বিফল তপস্যার দুঃখে তারাও বেদনায় মুখর হয়ে উঠেছে। আশ্রমে আর এক মুহূর্তও ভালো লাগে না তার। তপবন পার করে এগিয়ে যেতে থাকে। একটা সময় তপবনের পথও শেষ হয়ে যায়। খোলা প্রান্তরের সামনে এসে দাঁড়ায় চান্দ্রেই। দেখতে পায় একটু দূরে যমুনার জল চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আকাশের চাঁদের দিকে অপলক তাকিয়ে থাকে চান্দ্রেই। চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে জল। জ্যোৎস্নাকে উপেক্ষা করে বেরিয়ে আসে তার দুঃসহ ক্ষোভ। চাঁদের দিকে তাকিয়ে আকুল হয়ে প্রার্থনা করে চান্দ্রেই, বিফল তপস্যার জ্বালা থেকে মুক্তি দিন পিতা। যমুনার জল দুলে ওঠে, যেন চান্দ্রেইকে নিজের কাছে ডাকছে বিপুল জলরাশি। সেই ডাকে সাড়া দিতে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে চান্দ্রেই। বিফল তপস্যার জ্বালা থেকে মুক্তি পেতে যমুনায় স্নান করবে সে। শান্ত জলে হয়তো জুড়িয়ে যাবে তার সব তাপ। ধীরে ধীরে জলে নেমে যায় সে, স্নান করে। পদ্মের রেণু ভেসে এসে চান্দ্রের ভেজা চুল রাঙিয়ে দেয়। কিছুক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে থাকে সে। তারপর চোখ খুলতেই চমকে ওঠে। এ কোন অপরিচিতের সামনে দাঁড়িয়ে আছে সে? চান্দ্রের ভেজা শরীরের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে আছে অপরিচিতের দুটি লোভী চোখ। অস্থির হয়ে ওঠে চান্দ্রেই। নিজেকে যতটা সম্ভব আড়াল করে প্রশ্ন করে, এ কি? কে আপনি? আমি জলাধিপতি বরুণ। আমি পশ্চিম দিকপাল বরুণ। এ কেমন আচরণ আপনার বরুণ দেব? কেন এমন অন্যায়ভাবে এখানে এসেছেন আপনি? মিথ্যে বলেনি অত্রিপৌত্রী চান্দ্রেই। আমার পরিচয় আপনি জানেন, তবুও এইভাবে আমার সামনে এসেছেন। কেন এসেছেন? শুধুমাত্র একটা অনুরোধ জানাতে এসেছি চান্দ্রেই। আমার কাছে আপনার কি অনুরোধ থাকতে পারে জলাধিপতি? একবার বরুণ নিকেতনের সকল শোভার মাঝে এসে দাঁড়াবে তুমি, এই অনুরোধ নিয়েই এসেছি। বরুণ নিকেতন? আপনার জলপ্রাসাদ? এই যমুনার অতল জলের তলে? কেন কেন আমি যাব সেখানে? সেখানে গেলে তোমার জীবনের একটি কৌতূহল শেষ হয়ে যাবে। একটা সত্যি জানতে পারবে তুমি। সেই রহস্যের উত্তর খুঁজে পাবে যা এখনো পাওনি। কোনোদিনও যে স্বর্ণকমলের নীরব ভাষা শুনতে পাওনি, তা শুনতে পাবে। কি? আপনি? হ্যাঁ সোমতনয়া চান্দ্রেই, আমি তোমার দুয়ারে পাঠাতাম সোনার কমল ফুল। কিন্তু কেন? কারণ তুমি আমার জীবনের আকাঙ্ক্ষা। বরুণ দেব, ভুল আকাঙ্ক্ষা, অযোগ্য আকাঙ্ক্ষা। আমি ঋষি উতথ্যের স্ত্রী চান্দ্রেয়ী। আমার এই পরিচয় হয়তো আপনি জানেন না। জানি। জানেন যে আমি পরস্ত্রী? তবে চলে যান এখান থেকে। যাব, কিন্তু একা যাব না। যমুনার জলে ভেজা চাঁদের আলোয় উজ্জ্বল আমার স্বপ্ন কুসুমকে বুকে জড়িয়ে ধরে আমার সঙ্গে নিয়ে যাব। থেমে যান, স্তব্ধ হন জলপতি। এক্ষুনি নিজেকে থামিয়ে দিন। পরস্ত্রীভোগী পাপিষ্ঠ দিকপাল। রাগে কাঁপতে থাকে চান্দ্রেই।
বরুণদেবের কথার তাপে যমুনার ঠান্ডা জল যেন আগুনের মতো গরম হয়ে ওঠে। এই চরম অপমান সহ্য করতে না পেরে রাগে নিজের জ্ঞান হারায় চান্দ্রেয়ী। চান্দ্রেয়ীকে এইভাবে মূর্ছিত দেখে বরুণের মনের বিকৃত ইচ্ছা যেন আরো শক্তিশালী হয়ে ওঠে। বরুণ নিকেতনের রত্নপুরী লক্ষ নাগমণির আলোয় আলোকিত। ইন্দ্রধনুর চেয়েও বর্ণাঢ্য এমন শোভা চান্দ্রেয়ী আগে কখনো দেখেনি। অবাক সে, অবাক চোখে সে দেখতে থাকে চারিদিক, বুঝতে চেষ্টা করছে কোথায় রয়েছে সে। তার শুধু মন আছে। সব জ্ঞান হারিয়ে যমুনার অতল জলে ডুবে যাচ্ছিল সে। তারপর আর কিচ্ছু মনে পড়ছে না। সে এখানে এলো কিভাবে? এটা কোন জায়গা? সামনে ফুলে ফুলে সাজানো বিছানা, সামনে এক সরোবরে তরল স্ফটিকের মতো জল। সেই জলে ফুটে আছে সোনালী রঙের সেই পদ্ম ফুল। চান্দ্রেয়ীর বুঝতে আর কিছুই বাকি থাকে না। এই রসাতলবাসী পাপিষ্ঠ নিজের কামনা পূরণ করার জন্য এইসব করেছে। অজ্ঞান চান্দ্রেয়ীকে অপহরণ করে নিয়ে এসেছে তার এই মায়া জগতে। চিৎকার করে ওঠে চান্দ্রেয়ী, জলাধিপতি বরুণ, কোথায় আপনি? এই যে এখানে, তোমার চোখের সামনে। এতক্ষণ কোথায় লুকিয়েছিলেন পাপিষ্ঠের মতো? কেন আমাকে এইভাবে অপহরণ করে এনেছেন? আমি ঋষিপত্নী চান্দ্রেয়ী সাবধান করছি আপনাকে, আমাকে মুক্তি দিন। কার কাছ থেকে মুক্তি চাও চান্দ্রেয়ী? তপবনবাসিনী চান্দ্রেয়ী। তোমার পায়ের আওয়াজ পাওয়ার জন্য কত তপস্যা করেছি তুমি জানো? আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। নীল পদ্মের মতো তোমার ওই দুই চোখের সুধাপান করার জন্য আমি আকুল হয়েছি। তোমাকে ভালো করে একটু দেখার জন্য তপবনে লুকিয়ে থেকেছি আমি। আমার কামনায় লালিত ওই পদ্ম তোমার পায়ের একটু ছোঁয়া পাওয়ার জন্য কতবার তোমার দরজায় পড়ে থেকেছে। আমি তোমার প্রণয়ী চান্দ্রেয়ী। নিদ্রাহীন রাতে আমাকে ভুলিয়ে রেখেছে তোমার ওই ঘন কালো চুল, চম্পক ফুলের মতো চিবুক, তোমার ওই ঠোঁট দুটো। বরুণদেবের কথা শুনে চান্দ্রেয়ী একেবারে স্তব্ধ হয়ে যায়। প্রণয়ের এমন কথা সে আগে কখনো শোনেনি। প্রণয় সঙ্গীতের এই ঝঙ্কার যেন চান্দ্রেয়ীর মন অশান্ত করে তোলে। চান্দ্রেয়ীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, চোখে জ্বলতে থাকা রাগের আগুন শান্ত হয়ে আসে। জলাধিপতি বরুণের কাছে এগিয়ে যায় সে। তার হাত থেকে স্বর্ণকমল তুলে নিয়ে নিজের চুলে সাজিয়ে দেয় চান্দ্রেয়ী। তারপর খুব কোমল স্বরে ডাকে, সলিলেশ্বর বরুণ। বলো সুচারুদর্শিনী, আপনি সুখী হন। এক মুহূর্তে আলোর তরঙ্গ ছড়িয়ে পড়ে চারিদিকে। চঞ্চল হয়ে ওঠে চান্দ্রেয়ীর শরীর। ক্ষণিকের অপেক্ষাও না করে বরুণের আলিঙ্গনে আত্মসমর্পণ করে সে। কেটে যায় বেশ কিছু সময়। তারপর হঠাৎই বরুণ নিকেতনের নিস্তব্ধতা ভেঙে যায়। বিপুল এক প্রতিশোধের আক্রোশ যেন ঝড়ের মতো পাগল হয়ে রসাতলের উপর লুটিয়ে পড়ে। কেঁপে ওঠে বরুণ নিলয়ের সব স্ফটিক, পান্না আর নাগমণি। বন্ধ দুয়ারে হতে থাকে ক্রমাগত করাঘাত। এদিকে ফুলের সাজানো বিছানায় বরুণদেবের বাহু বন্ধনে ঘুমিয়ে আছে চান্দ্রেয়ী। হঠাৎ এক দুঃস্বপ্নের আঘাতে সে চমকে ওঠে, উঠে বসে আর বলে, কে ডাকে? করাঘাত শুনতে পান বরুণদেব। ঘর থেকে বাইরে এসে দাঁড়ান। এগিয়ে গিয়ে খুলে দেন প্রধান প্রবেশদ্বার। প্রবেশ করেন দেবর্ষি নারদ। তিনি বলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রণত হই বরুণদেব। তাহলে সরাসরি প্রসঙ্গে আসি জলদেব।
আসলে ঋষি উতথ্য জানতে পেরেছেন যে আপনি তার স্ত্রী চান্দ্রেয়ীকে অপহরণ করে নিয়ে এসেছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। তিনি ঠিকই জেনেছেন, কিন্তু এই তুচ্ছ সংবাদ দেওয়ার জন্য আপনি কেন এত কষ্ট করে এখানে এলেন দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ। আসলে আমি ঋষি উতথ্যের অনুরোধ নিয়ে এসেছি। নারায়ণ নারায়ণ। কি অনুরোধ? কি অনুরোধ? নারায়ণ নারায়ণ। আপনি জিজ্ঞাসা করছেন যে কি অনুরোধ? বেশ, তাহলে আমি জানাই। আপনি চান্দ্রেয়ীকে মুক্ত করে দিন। অসম্ভব। ভুল করবেন না বরুণদেব। ঋষি উতথ্যের ক্রোধ আর অভিশাপ থেকে নিশ্চয়ই আপনি বাঁচতে চান। তাহলে এখনই তার প্রেমের অভিলাষিনী চান্দ্রেয়ীকে আপনি মুক্ত করে দিন। না। নারায়ণ নারায়ণ। প্রেমিক উতথ্যের আকাঙ্ক্ষিতা নারী চান্দ্রেয়ীকে আপনি মুক্ত করে দিন বরুণদেব। কুট নারদ, আপনার কথার চাতুরি খুবই সত্যি, কিন্তু আপনার কথাগুলো মিথ্যে। কঠিন শিলার বুকেও শ্যামল সবুজ ঘাস জেগে উঠতে পারে, কিন্তু কিন্তু এই রুক্ষ উতথ্যের বুকে কখনো প্রেম কামনা দেখা দিতে পারে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনার এই কল্পনা মোহ ত্যাগ করুন। আপনি ঋষি অত্রির আশ্রমে নিজের প্রেমিকার জন্য অপেক্ষা করছেন প্রেমিক উতথ্য। কি বললেন দেবর্ষি? সত্যি বলছি দিকপাল বরুণ। চান্দ্রের শীতের উজ্জ্বল সিঁদুর এখনো লেগে আছে ঋষি উতথ্যের পায়ে। চান্দ্রেয়ীকে নিজের স্বামীর কাছে চলে যেতে দিন আপনি। না। বেশ বেশ বেশ। এই মুহূর্তে সমসুতা চান্দ্রেয়ী কোথায়? কেন? আসলে ঋষি উতথ্যের একটি উপহার তাকে আমি দিতে চাই। কি উপহার? নারায়ণ নারায়ণ। এই যে সেই উপহার, এই দুর্বা মঞ্জরি। ওই তুচ্ছ দুর্বা মঞ্জরি ধুলোয় ফেলে দিন। কেন বরুণদেব? দুর্লভ স্বর্ণকমল দিয়ে নিজের চুল সাজিয়েছে চান্দ্রেয়ী, আর তাতেই সে সুখী। ওই দুর্বা মঞ্জরির আর কোনো প্রয়োজন নেই তার। আর এই কথাটা ঋষি উতথ্যকে জানিয়ে দেবেন। এখানে আপনার আসার আর কোনো প্রয়োজন নেই। বরুণদেবের এই কথা শুনে ফিরে যান নারদ। এই সময় হঠাৎ ভিতর থেকে আর্তনাদ করে ছুটে আসে চান্দ্রেয়ী। এসে দাঁড়ায় বরুণদেবের সামনে। কাকে ফিরিয়ে দিচ্ছেন জলাধিপতি বরুণ? ঋষি উতথ্যের দূত নারদকে। আমি জানি, আমি সবই শুনতে পেয়েছি। জলাধিপতি, দয়া করে ওকে আটকান। বরুণদেব অবাক হন চান্দ্রেয়ীর আচরণে, তবে দেবর্ষিকে থামান না। আর্তস্বরে চিৎকার করে ওঠে চান্দ্রেয়ী। ফিরে দেখে বিমুখ হয়ে চলে যাচ্ছেন বিষণ্ণ নারদ। তার হাতে ধরা দুর্বা মঞ্জুরির একটি গুচ্ছ। বেদনায় চঞ্চল উদ্বেল হয়ে ওঠে চান্দ্রেয়ী। ব্যাকুল স্বরে ডাকে, ঋষি নারদ! চান্দ্রেয়ী বল্লভ উতথ্যের দূত ঋষি নারদ, দাঁড়ান! দিয়ে যান ওই শ্যাম দুর্বার মঞ্জরি, দিয়ে যান প্রেমিক উতথ্যের ওই উপহার, দিয়ে যান চান্দ্রেয়ীর জীবনের স্বপ্ন আর মৃত্যুর শান্তি ওই দুর্বা মঞ্জরি। কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছেন নারদ। ফাঁকা বরুণ নিকেতনের প্রধান দুয়ার। কেঁদে ওঠে চান্দ্রেয়ী, যন্ত্রণায় ছটফট করে। দুই হাতে চোখ ঢেকে মাথা নিচু করে এসে দাঁড়ায় বরুণ দেবের সামনে। মিনতি করে, আমাকে আমাকে মুক্তি দান করুন। চান্দ্রেয়ী, পৃথিবীর আশ্রমচারিণী এই নারীকে আপনার রসাতলের রত্নপুরী থেকে চলে যাওয়ার আদেশ দিন। তোমার এই আকুলতার অর্থ কি চান্দ্রেয়ী? একটু আগে তো সুখী হয়েছিলে আমার এই রত্নপুরীতেই। পৃথিবীর দুর্বা মঞ্জুরি আমাকে ডাকছে, আমার প্রিয় আমাকে ডাকছেন। ঋষি উতথ্যের প্রিয়া চান্দ্রেয়ীকে মুক্ত করে দিন।
না। বরুণদেব চান্দ্রেয়কে মুক্তি দিতে অস্বীকার করতেই সব যেন এলোমেলো হয়ে যায়। কোথা থেকে মরুধূলির ঝঞ্ঝা ছুটে আসে। সেই ঝড় বরুণ নিকেতনের সিংহ দুয়ার ভেঙে ঢুকে পড়ে ভিতরে। আগুনের হলকায় বরুণ নিকেতনের সরোবরের সব জল বাষ্পীভূত হতে থাকে। পুড়ে যেতে থাকে সোনালি পদ্ম। পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে অবিচলিত চোখে ঋষি উতথ্যের অভিশাপ লীলা সহ্য করতে থাকেন বরুণদেব। মিনতি করে চান্দ্রেয়ী, আমাকে মুক্ত করে দিন দিকপাল বরুণ, আমাকে মুক্ত করে দিন। না, আমাকে মুক্ত করে দিন রত্নেশ্বর বরুণ, নয়তো সব ধ্বংস হয়ে যাবে। না না না। দেবতা বরুণ চমকে ওঠেন। দেখেন তাঁর রত্নপুরীর চারিদিকে শুধুই হাহাকার। ঋষি উতথ্যের অভিশাপে সরস্বতী নদী তাঁর জলধারা সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। দূর হতে আরো দূরে শুষ্ক হয়ে যাচ্ছে জলাধিপতির রাজত্ব। মৃত্যু যন্ত্রণা চারিদিকে। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। শান্ত হন ঋষি উতথ্য, শান্ত হন। নিজের কোপ শান্ত করুন। আমাকে মুক্ত করে দিন সলিলেশ্বর বরুণ, আমাকে মুক্ত করে দিন। যাও 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 যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। ঋষি অত্রির তপবনে নিরালায় দাঁড়িয়ে আছেন উতথ্য। ধীর পায়ে তার পিছনে এসে দাঁড়ায় চান্দ্রেয়ী। ঘুরে দাঁড়ান ঋষি। কুসুমের ছায়াতলে দাঁড়িয়ে চান্দ্রেয়ীর মুখের দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকেন উতথ্য। তারপর বলেন, আমার ভুল ক্ষমা করো চান্দ্রেয়ী। ধন্য তোমার প্রেম। তুমি আমার মহত্বের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছ। সেই ধুলোয় তোমার প্রেমের দুর্বামঞ্জুরি ফুটিয়ে তুলেছ। প্রণয়ের সঙ্গীত বেজে ওঠে ঋষির কথায়। তাঁর হৃদয় থেকে দূরে চলে গেছে সব কঠোরতা। একদিন সন্ধ্যায় চান্দ্রেয়ীর সব আবেদন তুচ্ছ করে তিনি চলে গিয়েছিলেন এই আশ্রম থেকে। কিন্তু আজ ফিরে এসেছেন। জীবনের চিরাকাঙ্ক্ষিত সঙ্গীত শুনতে পাচ্ছে চান্দ্রেয়ী। কিন্তু এ কি, বেদনায় কাতর কেন সে? চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। দুই হাতে নিজের মুখ ঢাকে চান্দ্রেয়ী। উতথ্য কোমল স্বরে ডাকেন, ডাক তুচ্ছ করেছিলাম চান্দ্রেয়ী। ভাবতেও পারিনি পৃথিবীর সব তরুলতা ও আলো ছায়ার মায়া আমার জীবনে তোমারই স্মৃতি ফুটিয়ে তুলবে। বুঝতে পারিনি সেদিনের কর্পূর দ্বীপের সৌরভ আমার স্বপ্ন সুরভিত করে তুলবে। ধারণা করতে পারিনি অনুরাগের রেণুর মতো তোমার সিঁদুর রাঙিয়ে দেবে আমার অন্তর। বুঝতে পারিনি চান্দ্রেয়ী চন্দনের গন্ধে সুবাসিত তোমার এই শরীর বুকে জড়িয়ে ধরার জন্য আমি এত চঞ্চল হয়ে উঠব। উতথ্যের শূন্য মনে তৈরি হয়েছে তোমার সংসার। তৃষ্ণা জেগেছে তোমার প্রেমের। কেঁদে উঠেছে বুকের পাঁজর। আমার দীর্ঘশ্বাস অস্থির হয়ে তোমাকেই, শুধু তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। আজ আমি ধন্য, আমি সুখী, আমি কৃতার্থ। আমার প্রতীক্ষার তপস্যা সফল হয়েছে। তৃষ্ণার্ত চোখে চান্দ্রেয়ীর চুলের বাঁধনের দিকে তাকিয়ে থাকেন উতথ্য। তারপর দুর্বামঞ্জুরির গুচ্ছ হাতে নিয়ে এগিয়ে যান। কিন্তু হঠাৎ ভয় পেয়ে দুই হাতে নিজের চুল ঢেকে সরে যায় চান্দ্রেয়ী। ব্যথিত হয়ে ওঠেন ঋষি। করুণ গলায় বলেন, আমার একদিনের ভুল কি ভুলতে পারবে না চান্দ্রেয়ী? সব ভুলে গেছি ঋষি। তাহলে আপনার হাতে দুর্বামঞ্জুরির উপহার গ্রহণ করবার কোনো অধিকার আমার নেই। আমি সেই অধিকার হারিয়েছি।
কেন প্রিয়ে? আমার একদিনের ভুলের জন্য। সেই ভুল কি ভুলতে পারবেন আপনি? রসাতলের এক কামুকি তোমাকে অপহরণ করেছিল, তাতে তোমার কি অপরাধ? আমার বিশ্বাস ওই পাপিষ্ঠ বরুণ তোমাকে ছুঁতেও পারেনি। আপনার বিশ্বাস সত্যি নয়, সত্যি নয়, সত্যি নয়। সত্যি নয়? তাহলে কি সত্যি ওই রসাতলবাসী ওই সরীসৃপ দংশন করেছে তোমায়? উফ, সে অপমান যে আমার অপমান, সে দুঃখ আমারই ভুলের প্রায়শ্চিত্ত। তোমার তো ভুল নয়, সে অপরাধ তোমার নয় চান্দ্রেয়ী। তুমি প্রেমিকা, তুমি স্বামীর প্রেমে থেকেছ অবিচল। তোমার সুচিতার প্রতিবাদ তুচ্ছ করে এক দস্যু তার লালসা তৃপ্ত করেছে। তাতে তোমার কোনো দোষ নেই, তুমি নিষ্কলুষা। না, আপনার এই বিশ্বাসও সত্যি নয়। সত্য নয়? না, আমি নিজের ইচ্ছায় জলাধিপতি বরুণের উপহার নিজের খোঁপায় ধারণ করেছি ঋষি। না, নিজের ইচ্ছায়? হ্যাঁ, নিজের ইচ্ছায়, সাগ্রহে। জলাধিপতি বরুণের প্রেম নিবেদনের ভাষা আমাকে মুগ্ধ করেছে, আচ্ছন্ন করেছে। আমার ভালো লেগেছে তার স্পর্শ, আমাকে শান্ত করেছে। তাই তাঁর আলিঙ্গনে আমি আত্মসমর্পণ করেছি। ঋষির মনের বাসনা, আশা, ভালোবাসা যেন হঠাৎ এক কঠিন পরিহাসের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উতথ্যের অন্তর গভীর আর্তনাদ করে ওঠে। স্তব্ধ হয়ে চান্দ্রেয়ীর দিকে তাকিয়ে থাকেন তিনি। চান্দ্রেয়ী পাতালপুরীর এক প্রণয়ীর ডাকে সাড়া দিয়েছে। রত্নপুরীর ঝলমলে আলোর ছোঁয়ায় পুড়ে যাচ্ছে তাঁর দেওয়া ক্ষীণ কুশের বালা। কিন্তু কেন ফিরে এলো চান্দ্রেয়ী? বরুণ নিকেতনের রত্নকিরণে অভিনন্দিতা সে। কেন ফিরে এলো এই ছায়াতলে? ঋষি উতথ্যের কোপে শেষ হয়ে যাচ্ছিল বরুণ লোকের আনন্দ। সেটাই থামাতে এসেছে কি চান্দ্রেয়ী? উতথ্যের থেকে রক্ষার প্রতিশ্রুতি নিয়ে চলে যাবে সে। উত্তর জানতে উতথ্য ডাকেন। চান্দ্রেয়ী, আদেশ করুন ঋষি। বলো, কি তোমার প্রার্থনা? কি চাও তুমি? অভিশাপ দিন স্বামী, যেন এই মুহূর্তে মৃত্যু হয় আমার, যেন এই মুহূর্তে মৃত্যু হয় আমার। আর কিছুই চাই না। তপবনের ছায়াতলে সোমসুতা চান্দ্রেয়ী ঋষি উতথ্যের অভিশাপে ধন্য হওয়ার জন্য প্রস্তুত হয়। উতথ্য দেখেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চান্দ্রেয়ী। তার এলোকেশ অগ্নিজ্বালা বরণ করবার জন্য প্রতীক্ষা করছে। উতথ্য অনুভব করেন নীলাকাশের মতো পবিত্র চান্দ্রেয়ী তাঁর সামনে দাঁড়িয়ে আছে। এক বিন্দু মিথ্যা, এতটুকু গোপনীয়তা নেই তার অন্তরে। জীবনের সব সুচিতা নিয়ে মন্ত্রমিলিত আহুতির মতো সুন্দর হয়ে রয়েছে চান্দ্রেয়ী। সে সত্যিই নিষ্কলুষা। ঋষি উতথ্য অপলক তাকিয়ে থাকেন। উতথ্যের পিপাসিত বাসনা, মনের আশা আবার আলোকিত হয়ে ওঠে। চান্দ্রের অতি পরিচিত সুন্দর মুখটাকে নতুন বলে মনে হয়। আরো ভালো লাগে ঋষির। আশ্চর্য মোহ জাগে। চান্দ্রের কাছে এগিয়ে আসেন উতথ্য। চান্দ্রের খোলা চুলে পরিয়ে দেন নবীর দুর্বার মঞ্জরি। স্মিত হেসে চান্দ্রেয়ীকে আলিঙ্গন করেন, বলেন, আমার প্রিয়া চান্দ্রেয়ী। যমুনার তীরেই সোমসুতা চান্দ্রেয়ী আর ঋষি উতথ্য একে অপরের মধ্যে মিশে যেতে থাকেন। দেবরাজ ইন্দ্রের কৃপায় আকাশ থেকে নেমে আসে বৃষ্টিধারা। চান্দ্রেয়ী স্বামীর বুকে মিশে যেতে থাকে, আর স্বর্গ থেকে নেমে আসা বারিধারা ধুয়ে দিতে থাকে তার সকল কলুষ। প্রেম জিতে যেতে থাকে
সকল কলঙ্কের রেখাকে ধুয়ে মুছে। চান্দ্রেয়ী উতথ্যের বুকে মাথা রেখে কেবল বলতে পারে, ত্বমসি মম জীবনং, ত্বমসি মম ভূষণং, ত্বমসি মম ভবজলধিরত্নম। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে অর্ঘ্যমাল্য মাইতি, চান্দ্রেয়ী অমৃতা রয়, অত্রেয়ী সমীর চরিত, বরুণ স্পন্দন দাস, নারদ রূপান দাশগুপ্ত এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।